নমস্কার, দেখছেন থিঙ্ক হাই। আমি পার্থ বন্দ্যোপাধ্যায়। শুনানি শেষ পর্যায়ে এসআইআর প্রক্রিয়ার যেটা সবথেকে বড় এবং বিতর্কিত অধ্যায় ছিল তা হলো শুনানি পর্ব একদম শেষ পর্যায়ে। কিন্তু এই শেষ পর্যায়ে এসেও নতুন নতুন যে ছবি সামনে আসছে তাতে বিতর্ক বাড়ছে বই কমছে না। এই প্রথম হাওড়ায়, মধ্য হাওড়ায় প্রায় 2000 সংখ্যালঘু মানুষ শুনানির নোটিশ হাতে পেয়েছেন, যেখানে কারণ হিসেবে শুনানিপত্রে লেখা রয়েছে নন ইন্ডিয়ান সিটিজেন। এর আগে আপনারা জানেন শুনানিতে ডাকা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে। কারো ক্ষেত্রে হয়তো দেখা গেছে যে তিনি সন্তান হিসেবে 6 নম্বর বা 7 নম্বর বা 8 নম্বর, একই পিতার 8 জন সন্তান কেন, এই জন্য তাকে ডাকা হয়েছে। কারোর ক্ষেত্রে বিয়ের পরে পদবি চেঞ্জ হয়ে গিয়েছে, সেজন্য তাকে ডাকা হয়েছে। এ নিয়ে বিতর্ক কম হয়নি। কিন্তু সরাসরি শুনানির নোটিশে নন ইন্ডিয়ান সিটিজেন লিখে দেওয়া, এটা কিন্তু এর আগে দেখা যায়নি। এই নতুন বিতর্ক আরও একটা সম্ভাবনাকে উস্কে দিয়েছে। নন ইন্ডিয়ান সিটিজেন মানে সরাসরি বলা হচ্ছে যে আপনি ভারতীয় নন। যে জায়গাটা থেকে একটা আশঙ্কায় ভুগছেন অনেক মানুষ যে ভোটার তালিকায় নাম না ওঠা মানে শুধুমাত্র ভোট দিতে না পারা নয়। এবারের ভোটার তালিকায় নাম না ওঠা মানে পরবর্তীতে এই প্রক্রিয়া অন্য রাস্তায় হাঁটবে এবং ভোটার লিস্টে নাম না থাকলে ভারতীয় হিসেবেই নিজেকে দাবি করা যাবে না। এই প্রচারটা কিন্তু আছে। তবে হাওড়ার এই প্রসঙ্গে আসার আগে ওখানে একটা রাজনৈতিক চাপানুতরও চলছে, সেই সম্পর্কে আপনাদের বলবো। তার আগে অন্য একটা বিষয়ে আপনাদের সামনে রাখতে চাই। খুব ইন্টারেস্টিং, 2-3টি জেলাতে এমন কিছু কিছু ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে শুনানি পর্বে, অর্থাৎ যাদের শুনানিতে ডাকা হয়েছে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে তারা এমন কিছু জমা দিয়েছেন যে ডকুমেন্টের বিষয়ে যখন নির্বাচন কমিশনের ওপর মহল জানতে পেরেছে তারা আটকে উঠেছে। তারা চমকে উঠে বলেছে এই ডকুমেন্ট এলো কোত্থেকে। ডকুমেন্ট কি কি জমা দেওয়া যাবে, কি কি গ্রহণযোগ্য, তার তালিকা নির্বাচন কমিশন শুরুতেই করে দিয়েছিল। কিন্তু এই শেষ পর্বে এসে দেখা যাচ্ছে কেউ কেউ এমন একটা ফর্ম জমা দিয়েছেন, সেখানে যাকে শুনানিতে ডাকা হয়েছে সেই ফর্মে তিনি সেলফ ডিক্লারেশন দিয়েছেন, আমি বহু বছরের বাসিন্দা এখানকার। হ্যাঁ, 2002তে আমার নাম নেই, আমার পরিবারের কারোর নাম নেই, ঠাকুরদা, বাবা, কাকা এরকম কারোর নাম আমি দেখাতে পারিনি, অর্থাৎ আমি আনম্যাপড। কিন্তু আমি দাবি করছি, আমি মুচলেখা দিয়ে লিখে দিয়ে জানাচ্ছি যে আমি এখানে বহুদিন আছি। শুধু তাই নয়, আমি এরকম 5 জন যাদের 2002তে নাম আছে, এরকম 5 জন ভোটারের নাম দিয়ে দিলাম যারা আমাকে বহুদিন চেনেন বলে, তাদের ভোটার আইডি। এই ফর্ম এলো কোত্থেকে? নির্বাচন কমিশনের ওপর মহল এই ফর্ম দেখে বলছে ইআরওরা এই ফর্ম জমা নিচ্ছেন, বিএলও এই ফর্ম জমা নিচ্ছেন, এই ফর্মটা দিল কে? এই ফর্ম তো নির্বাচন কমিশন দেয়নি, এরকম কোনো ডকুমেন্ট জমা নেওয়ার কথা নির্বাচন কমিশন বলেনি। অথচ এই ফর্ম জমা পড়েছে, আর ইআরও সেই ফর্মের ভিত্তিতে তার নাম যাতে বৈধ ভোটার হিসেবে তালিকায় থাকে তার সুপারিশও করে দিয়েছেন। আবার এরকম জিনিসও জমা পড়েছে যে পঞ্চায়েত থেকে ব্লাড রিলেশন সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এরকম একটা অদ্ভুত সার্টিফিকেট পঞ্চায়েত থেকে কিভাবে ইস্যু করা হলো প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন। এবং একই সঙ্গে তারা যে ইআরও বা বিএলওরা ওই কনসার্ন এলাকায় কাজ করেছেন তাদের বলেছেন যে এই ফর্ম এই যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে পঞ্চায়েত থেকে, আপনারা গ্রহণ করলেন কি করে? আপনারা জানেন পুরসভা বা পঞ্চায়েত থেকে লিগ্যাল হেয়ার সার্টিফিকেট দেওয়ার একটা নিয়ম চালু আছে। কেউ মারা গেছেন, তিনি উইল করে যাননি, তার ছেলে মেয়েরা যদি সম্পত্তি দাবি জানাতে চায় যে আমরা তার লিগ্যাল হেয়ার, তখন অনেক সময় পুরসভা থেকে পঞ্চায়েত থেকে এই লিগ্যাল হেয়ার সার্টিফিকেট ইস্যু করা হয়। কিন্তু ব্লাড রিলেশন সার্টিফিকেটটা কী জিনিস? অর্থাৎ আমার সঙ্গে অমুকের ব্লাড রিলেশন আছে, আমি তার আত্মীয় হই, এটা একটা সার্টিফিকেট দিয়ে জানাচ্ছে পঞ্চায়েত। নির্বাচন কমিশনের বিষয়টা হজম হয়নি। একটু যদি তলিয়ে ভাবা যায়, আমি বলছি এইভাবে যদি ব্যাপারটা দেখা যায়, বিজ্ঞানসম্মত কিন্তু পদ্ধতিটা, ঘটনা কি ঘটছে এবার একটা থিওরি খাড়া করুন যা দিয়ে ওই ঘটনাটাকে ব্যাখ্যা করা যাবে। বিজ্ঞান এভাবেই কাজ করে। এরকম যদি ঘটে থাকে যে এরকম ফর্ম দেওয়া হয়েছে, এই জমা নিয়েছেন বিএলও, তিনি ইআরওকে দিয়েছেন, ইআরও অ্যাকসেপ্ট করেছেন। দেখুন, কদিন আগে সুপ্রিম কোর্টে যখন এই মামলা ছিল এসআইআর নিয়ে, সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে ইআরওরা শেষ কথা বলবেন। কেন বলেছে? কারণ এটাই পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট। পিআর অ্যাক্টে বলাই আছে বৈধতা নিয়ে সিদ্ধান্ত নেবেন ইআরও।
নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে ওই যে মাইক্রো অবজারভার দিয়েছেন আপনারা, তারা সিদ্ধান্ত নেবেন না, ইআরওরা সিদ্ধান্ত নেবেন, মাইক্রো অবজারভার তাদের হেল্প করবেন। অর্থাৎ বাইরে থেকে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী অফিসারদের নিয়ে আসলো নির্বাচন কমিশন ইআরওদের বস করে, সুপ্রিম কোর্ট মনে করিয়ে দিল ইআরওদের বস হিসেবে তারা কাজ করতে পারবেন না, তারা ইআরওদের অ্যাসিস্ট করতে পারবেন, ইআরওরা শেষ কথা বলবেন। তারপরেই কি এই ফর্ম, তারপরেই কি এই ব্লাড রিলেশন সার্টিফিকেট, এবং কিছু কিছু ইআরও এর ভিত্তিতে বৈধতার সার্টিফিকেট দিচ্ছেন, বৈধতার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন কোনো ভোটারের, যেহেতু তিনি এখানে সিদ্ধান্ত নিতে পারেন। আজকেই মুখ্য নির্বাচন কমিশনার তিনি ভার্চুয়াল বৈঠকে এই রাজ্যের সমস্ত ডিএমদের সঙ্গে এবং অন্যান্য এই পুরো প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িয়ে আছেন শীর্ষ এবং মধ্যস্তরে, তাদের প্রত্যেককে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন। সেখানে শুনলাম তিনি যথেষ্ট কড়াভাবে বলেছেন এই বিষয়গুলো নিয়ে, বিভিন্ন ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারদের তিনি পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন এবং বলেছেন যে এই ধরনের সার্টিফিকেট যা নির্বাচন কমিশনের তালিকায় নেই, এই ধরনের ফর্ম যা নির্বাচন কমিশন কখনো ইস্যু করেনি, এগুলো যদি কেউ তুলে থাকেন তাহলে ইমিডিয়েটলি সেগুলোকে ডিলিট করতে হবে, তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যাবে না। এবং ওই যে সুপ্রিম কোর্টের নির্দেশটা, যে এক নির্দেশে সুপ্রিম কোর্ট যারা মাইক্রো অবজারভার হিসেবে এসেছিলেন তাদেরকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিয়েছেন, বস থেকে ইআরওদের অ্যাসিস্ট্যান্ট করে দিয়েছেন। সেই মাইক্রো অবজারভারদেরই আবার নাকি নির্বাচন কমিশন বলেছে যে যদি কোনো ইআরও, কোনো ডিইও এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকেন, নির্বাচন কমিশনের ফর্ম, একটা অন্যরকম ফর্ম যা নির্বাচন কমিশনের সুপারিশে কোথাও নেই, বা অন্যরকম সার্টিফিকেট যা ওই 13টা তালিকার বাইরে, কেউ যদি কোনো ডিইও যদি এটা অ্যাকসেপ্ট করেন, কোনো ইআরও এটা অ্যাকসেপ্ট করেন, তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা ওই মাইক্রো অবজারভারদের বলা হয়েছে আপনারা এটা নিয়ে ভাবুন। অর্থাৎ আবার মাইক্রো অবজারভারদের দিয়ে যাতে ইআরওদের একটা চাপে রাখা যায় সেরকম একটা পদ্ধতি নেওয়ার কথা নাকি বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার। কিন্তু মুশকিলটা হচ্ছে একটা জিনিস আমাদের সামনে স্পষ্ট, সময় কমে আসছে, শুনানি পর্ব প্রায় শেষ, তারপরে আর 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে ঝাড়াই বাছাই কমপ্লিট করে 28শে ফেব্রুয়ারির মধ্যে মূল তালিকা, ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করে দিতে হবে। অর্থাৎ এখন যেটা চলছে শেষ মুহূর্তের লড়াই, একদিকে রাজ্যের শাসক দল, তার ভোট কুশলী সংস্থা আইপ্যাক, অন্যদিকে নির্বাচন কমিশন। আমরা এটুকু অনুভব করতে পারছি যে লড়াই চলছে একদম শেয়ানে শেয়ানে, কে জিতবে। এবং সত্যিই শেষ পর্যন্ত যেভাবে বলা হচ্ছিল প্রচুর অনুপ্রবেশকারী আছে যাদের নাম তালিকায় উঠানো হয়েছে, তাদেরকে চিহ্নিত করা কোনো রকম লুপহোলস ছাড়া, কোনো ছিদ্র ছাড়া, নির্ভরযোগ্য কোনো পদ্ধতিতে তাদের চিহ্নিত করা এবং তাদের তালিকা থেকে বাদ দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশন সফল হয়, নাকি আলটিমেটলি দেখা যায় যে নির্বাচন কমিশনের কাছে যে তথ্যই থাকুক এরকম কাউকে পাওয়া গেল না যাকে অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করা যাচ্ছে। 38 লক্ষ নাকি আনম্যাপড, অর্থাৎ যাদের কোনো রকম সূত্র নেই, 2002-এ তাদের পরিবারের কাউকেই তারা দেখাতে পারেননি, সেই 38 লক্ষের ভেতরে সবাইকে একতরফা দাগিয়ে দেওয়া হবে কি না তারা বৈধ ভোটার নন, এ বিষয়টিও স্পষ্ট নয়। কিন্তু লড়াই যে একটা চলছে, শেয়ানে শেয়ানের লড়াই চলছে, সেটা কিন্তু এখন মোটামুটি অনুভব করা যাচ্ছে। কে জিতবে কে হারবে, কোন জিতা ও কোন হারা, এটা বলার সময় এখনও আসেনি। কিন্তু 28 তারিখ যখন ফাইনাল ভোটার লিস্ট বেরোবে তখন কিছু ইন্টারেস্টিং আরও তথ্য হয়তো আপনাদের জানাতে পারবো। আর এই হাওড়ার প্রসঙ্গে বলি, যেখানে পরিষ্কার নোটিশেই বলে দেওয়া হয়েছে নন ইন্ডিয়ান সিটিজেন, সেখানে কিন্তু বামেরাও মাঠে নেমেছে এবং তারা অভিযোগ করেছে যে এই যে 7 নম্বর ফর্মে ইনি বৈধ ভোটার নন বলে সন্দেহ জানাতে পারেন কেউ, এরকম একটা নিয়ম আছে। সেই ফর্ম জমা দিয়েছেন যিনি, নোটিশে তার নাম থাকার কথা সেটা স্পষ্টভাবে উল্লেখ করা নেই, এমন নাম যে নামকে চিহ্নিত করা যাচ্ছে না। অথচ যার বিরুদ্ধে এই অভিযোগ তাকে শুনানিতে ডাকা হয়েছে, বলা হয়েছে আপনি ইন্ডিয়ান সিটিজেন না, নন ইন্ডিয়ান সিটিজেন। আবার তৃণমূল কংগ্রেসকেও বামেরা এখানে ক্লিন চিট দিচ্ছে না, বলছে তৃণমূল কংগ্রেস এটা করতে পারে, বিপদে ফেলবে, তারপর এসে পাশে দাঁড়াবে এবং দেখাবে দেখুন আপনারা, আমরা আপনাদের পাশে আছি। এই খেলা নাকি ওখানে মধ্য হাওড়ায় তৃণমূল কংগ্রেসে খেলতে পারে, এটা বামেরা বলছে। কিন্তু একটা জিনিস স্পষ্ট, এবার বামেরাও এসব নিয়ে মুখ খুলতে শুরু করেছে, বামেরাও একসঙ্গে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস উভয়কে আক্রমণ করছে। কিন্তু নন ইন্ডিয়ান সিটিজেন বলে দাগিয়ে দিয়ে প্রায় 2000 মানুষকে শুনানিতে ডাকা, এই ঘটনাও কিন্তু নজিরবিহীন, এখনও পর্যন্ত আমার কানে আসেনি আর কোথাও এই ঘটনা
হয়েছে বলে। ফলে তারা যখন শুনানিতে হাজির হচ্ছেন, তখন যখন দেখা যাচ্ছে যিনি অভিযোগ করেছেন তিনি নেই, আইন অনুযায়ী তার থাকার কথা, তখন অনেক রকম সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। এই মানুষগুলো হয়রানির শিকার হবেন, নাকি এ ব্যাপারে নির্বাচন কমিশন কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেবে, সেটাও এখনও অতটা স্পষ্ট নয়। কিন্তু এই ছবিও আমাদের দেখতে হচ্ছে। নির্বাচন কমিশনও খুব যে একেবারে দিশা পাচ্ছে কাজে, কোথাও মনে হচ্ছে তারাও একটু দিশেহারা। তারা বুঝতে পারছে না এই যে জটিলতাগুলো সামনে আসছে, এত অল্প সময়ের মধ্যে তারা এগুলো কিভাবে কাটাবে। এখন এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। শুনানি পর্ব শেষ হবে আর কয়েক ঘন্টার মধ্যে, তারপরে ঝাড়াই বাছাই, সেটা তো ভেতরের ব্যাপার। 28 তারিখ ফাইনাল লিস্ট, তারপরে বোঝা যাবে এই নিয়ে রাজনৈতিক তরজা কোন দিকে গড়ায়।